এক সাধারণ ব্যবসায়ী যাকে নবাব উপেক্ষা করেছিলেন, সেই লোকটাই কাশিম বাজারের কুঠি থেকে ইংরেজদের সাথে হাতে হাত মিলিয়ে হয়ে গেলেন রাজা। আর এখানেই শুরু বাংলার ভাগ্য বদলের প্রথম ষড়যন্ত্র। সিরাজদৌল্লা সৈন্য নিয়ে ঘিরে ফেললেন কুঠি। তখন কুঠিতে ছিলেন প্রায় ৩০০ সৈন্য, যার মধ্যে ৫০ জন ইউরোপীয় এবং বাকি বেশিরভাগ পর্তুগিজ। কুঠির কমান্ডার লেফটেন্যান্ট ইলিয়ট আত্মহত্যা করেন। সাহেবদের বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। নবাবের বাহিনী বাজেয়াপ্ত করে প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ। এই কুঠিতেই ঠিক করা হয় নবাব হবেন মীর জাফর। সেই কুঠির কি অবস্থা এখন? কাশিম বাজার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক শহর। এ শুধু বন্দর ছিল না, এ ছিল সিল্কের রাজধানী, ষড়যন্ত্রের রাজধানী, আর বাংলার ভাগ্য বদলের শহর। কিসের জন্য গুরুত্বপূর্ণ ছিল এই শহর? শুধু কি পলাশির যুদ্ধের ষড়যন্ত্রের জন্য? কতটা প্রাচীন এবং এই জায়গার ঐতিহাসিক গুরুত্বই বা কি ছিল? কাশিম বাজারের নামকরণের কারণ কি? আগে কি নাম ছিল এই জায়গার? চলুন আজ আমরা প্রাচীন ঐতিহাসিক এই জায়গা ঘুরতে ঘুরতে জেনে নেব এই জায়গার ইতিহাস। আর সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। প্রথমেই একটা কথা বলে দিই আপনাদের, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং শুনুন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। প্রত্যেকের জন্য বলে দিই, আমরা কোনো মন গড়া ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসি না। বিভিন্ন ইতিহাসবিদ এবং গবেষকদের লেখা, জনশ্রুতি এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা তথ্যই আমরা উপস্থাপনা করে থাকি। আমাদের ডেসক্রিপশন বক্সে সেই সব নাম এবং লিঙ্ক দেওয়া থাকে। গঙ্গা বা ভাগীরথী এবং পদ্মা নদীপথ বহুবার পরিবর্তন হয়েছে এবং জেগে উঠেছে বহু দ্বীপ বা চর। ইতিহাসবিদ ভৌগোলিকরা অনেকেই মুর্শিদাবাদের কাশিম বাজার অঞ্চলকে ভাগীরথী, পদ্মা ও জলঙ্গির মাঝে একরকম ডেল্টা বা বদ্বীপ অঞ্চল বলেছেন। যদিও ১৮৩০ খ্রিস্টাব্দের পর ভাগীরথী কাশিম বাজারের কাছে থাকলেও পদ্মা ও জলঙ্গির গতিপথ অনেকটাই দূরে সরে গেছে। কাশিম বাজারের মূল ইতিহাসে যাওয়ার আগে অন্য কিন্তু গুরুত্বপূর্ণ ইতিহাসের কথা জেনে নেওয়া যাক। কাশিম বাজারের রাজপরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন কৃষ্ণকান্ত নন্দী, যিনি সকলের কাছে কান্তবাবু নামেই পরিচিত ছিলেন। বাংলায় বর্গীহানায় ১৭৪২ থেকে ১৭৫১ খ্রিস্টাব্দের মধ্যে বর্ধমান থেকে সর্বশান্ত হয়ে এই পরিবার শ্রীপুরে এসে রেশম, সুতো, মশলা প্রভৃতির ব্যবসা শুরু করে। ১৭৫৬ খ্রিস্টাব্দে নবাব সিরাজদৌল্লা কলকাতার যুদ্ধে ব্রিটিশদের হারানোর পর ওয়ারেন হেস্টিংস পালিয়ে ফলতায় চলে আসেন। নবাবের ফতোয়া সত্ত্বেও কৃষ্ণকান্ত নন্দী ওয়ারেন হেস্টিংসকে আত্মগোপন করে এখান থেকে পালাতে সাহায্য করেন, যার ফলে ১৭৩৭ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হওয়ার পর এই পরিবার রাজপরিবারে পরিণত হয় এবং অবশ্যই কৃষ্ণকান্ত নন্দীর ব্যবসায়িক বুদ্ধিতে। কিন্তু সাধারণ মানুষের কাছে এই বংশের যে মর্যাদা, তার মূলে আছে ঊনবিংশ শতাব্দীতে এই বংশের মহারানী স্বর্ণময়ী দেবী, যার বুদ্ধিমত্তায় ব্রিটিশদের কাছ থেকে রাজ সম্পত্তি উদ্ধার, শিক্ষা বিস্তার, জাতির নৈতিক উন্নতি এবং আর্তের সেবার জন্য বিপুল দান, যা ওনাকে নাটোরের রানী ভবানী, কলকাতার রানী রাসমণি এবং ইন্দোরের রানী অহল্যাবাইয়ের সাথে এক সারিতে বসায়। এছাড়াও এই রাজপরিবারের আরও অনেক ব্যক্তিত্ব রয়েছেন, যেমন ঊনবিংশ শতাব্দীতে বাংলার রেনেসায় অন্যতম রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী। কাশিম বাজারের নীলকুঠি কোথায় ছিল জানেন কি? সতীঘাট ও পাতালেশ্বর শিব মন্দিরের পাশেই ছিল এই নীলকুঠি। তবে তার আর কোনো অস্তিত্ব নেই। অষ্টাদশ শতকে নীল বিদ্রোহে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় সেই কুঠি। পাতালেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়েও প্রশ্ন আছে। স্থানীয়দের বিশ্বাস ১৯ শতকে কাশিম বাজার রাজপরিবার এই মন্দির তৈরি করে দিলেও এই স্বয়ংভূ শিবলিঙ্গ অনেক প্রাচীন এবং মাটির নিচে নাকি গুপ্ত গুহাপথ ছিল, যা পরে বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়ে যদিও সঠিক ঐতিহাসিক কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় না। ১৬শ শতকে সপ্তগ্রাম বন্দর মৃতপ্রায়। ১৬২০ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বাণিজ্যের অনুমতি দেন।
এই সময়টা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজেদের ব্যবসা দাঁড় করানোর সময়। বাংলা চিরকালই সব বিদেশি বণিকদের হট ফেভারিট। কম্পিটিটর ছিল ডাচ, ফ্রান্স ও পর্তুগিজরা। ইতিমধ্যে অক্টোবর 1627 জাহাঙ্গীর মারা যায়। অফিসিয়ালি মুঘল সম্রাট হন শাহজাহান। জানুয়ারি মতান্তরে ফেব্রুয়ারি 1628 সিংহাসনে বসে কাশিম খান জুইনিকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। এই কাশিম খান কাশিমবাজারকে বন্দর ও বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র করে গড়ে তোলেন। 1632 খ্রিস্টাব্দে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে হুগলি দখল করেন, কিন্তু যুদ্ধজয়ের দিন চারেক পরেই কাশিম খান মারা যান। এর 7 বছর পর অর্থাৎ 1639 থেকে 1660 খ্রিস্টাব্দে বাংলার সুবার প্রধান ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজা। এই সময় শুরু হলো ইংরেজ বণিকদের খেল। 1651 খ্রিস্টাব্দে ইংরেজরা প্রথম হুগলিতে এবং পরে 1658-তে কাশিমবাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে। 1658 সালে মিস্টার জন কেন কাশিমবাজার কুঠির অধ্যক্ষ হয়ে আসেন। তাঁর অধীনে কাজ করতেন জোব চার্নো। তখন কুঠিতে জমজমাট বাণিজ্য চলত। রেশম, মসলিন, রেশমি মোজা, রুমাল, দস্তানা ইউরোপে রপ্তানি হতো। প্রতি বছর কয়েক লক্ষ পাউন্ড কাঁচা রেশম শুধু কাশিমবাজার থেকেই ইউরোপে চালান হতো। ব্যবসায়িক সুবিধা পেয়ে ইংরেজরা শাহ সুজার কাছ থেকে বিনা শুল্কে পণ্য আমদানি রপ্তানি করত, কিন্তু সময়ের সাথে তারা বাদশাহের কর্মচারীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এমনকি তারা উড়িষ্যার বালেশ্বর লুট করে এবং চট্টগ্রাম আক্রমণের চেষ্টা করে। ইতিমধ্যে মুঘল সাম্রাজ্যের পট পরিবর্তন হয়ে গেছে। সম্রাট হয়েছেন আওরঙ্গজেব। তার আমলে 1685 থেকে 1686 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শায়েস্তা খাঁ ইংরেজদের বাংলার বাইরে তাড়িয়ে দেন। শায়েস্তা খাঁ ভাবল বদমাইশগুলোকে শায়েস্তা করা গেছে, কিন্তু এত বাধ্য যে তারা ছিল না সেটা পরবর্তী 200-300 বছরের ইতিহাস দেখলেই বোঝা যায়। কথায় বলে ব্রিটিশ বানি আজাদ। ব্যবসা করতে এসে পরে পুরো দেশের মালিক হয়ে গেল, আবার যখন ছেড়ে গেল দেশটাকে দু টুকরো করে দিল। সেই সময় জোব চার্নো পালিয়ে যান, প্রথমে মাদ্রাজ মানে বর্তমান চেন্নাইতে, পরে ফিরে এসে সুতানুটিতে ঘাঁটি স্থাপন করেন। ততদিনে ইংরেজরা আওরঙ্গজেবের কাছে ক্ষমা টমা চেয়ে আবার বাংলায় বাণিজ্যের অনুমতি পায়, তবে সেটা ট্যাক্স দিয়ে। জানা যায় কাশিমবাজার কুঠি ছিল এক বিশাল প্রকাণ্ড দোতলা ভবন, যার সামনে ছিল লম্বা লম্বা থাম আর এক প্রশস্ত সিঁড়ি। একতলায় থাকতো চাকর বাকর, মালপত্র, এবং দোতলায় ছিল সাহেবদের অফিস ও বসবাসের ঘর। পরে এটি ইংরেজদের রেসিডেন্সি রূপে পরিচিত হয়। ইংরেজ কোম্পানির প্রতিনিধি, যাকে রেসিডেন্ট বলা হতো, নবাবের দরবারে প্রতিনিধি হিসেবে থাকতেন এই রেসিডেন্সিতেই। এই কুঠিতে পলাশী যুদ্ধের ষড়যন্ত্র শুরু হয়। কলকাতা যুদ্ধের আগে 1756 খ্রিস্টাব্দে নবাব সিরাজদৌল্লা এই কুঠি আক্রমণ করেন। অনেকের মতে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের আগে সিরাজ কাশিমবাজার কুঠি আক্রমণ করেন, কিন্তু সিরাজের ঘেরাও ছিল বাইরে, আসল ঘেরাওটা চলছিল ভেতরে, টাকার থলেতে। 1858 থেকে 1861 খ্রিস্টাব্দের মধ্যে এক রিপোর্টে কর্নেল ম্যাকেঞ্জির স্ত্রীর লেখা থেকে জানা যায় কাশিমবাজারের কুঠি পরিত্যক্ত ও অস্বাস্থ্যকর ঘোষণা করে মাত্র 4000 টাকায় বিক্রি করে দেওয়া হয়। পরে সেই কুঠি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বর্তমানে কোনো চিহ্নই নেই। 300 সৈন্যের কুঠি, কিন্তু ইতিহাসে সবচেয়ে ভারী ছিল এই কুঠির গোপন সিদ্ধান্ত। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পরে কাশিমবাজার আবার ব্যবসায়িক কেন্দ্র হয়ে ওঠে, তবে রেসিডেন্সি হিসেবে এর গুরুত্ব কমে যায়। রেসিডেন্টরা পরে মতিঝিলে বসবাস করতে শুরু করে। কাশিমবাজার কুঠিতে তখনও কাঁচা রেশম প্রস্তুত হতো। এরপর কলকাতার গুরুত্ব বাড়তে থাকে। অবশেষে 17 শতকের বাংলার একটি প্রধান বাণিজ্য কেন্দ্র এবং সিল্ক হাবের কি হলো? 1813 সালে ভাগীরথী নদীপথ পরিবর্তন করলে বন্দর হিসেবে কাশিমবাজারের গুরুত্ব একেবারেই কমে যায়। বলা ভালো, বন্দর হিসেবে পরিত্যক্ত হয় কাশিমবাজার। একসময়ের জনপ্রিয় ব্যবসায়িক কেন্দ্রের কিছু স্মৃতি শুধু রয়ে যায়। ইংরেজরা চলে গেছে, কুঠি নেই, কিন্তু যে ইতিহাস এখান থেকে শুরু হয়েছিল তার রেশ আজও কাটেনি।
এবার আসি কাশিমবাজার নাম কেন হলো, তার আগেই বা কি নাম ছিল। মুঘল সম্রাট আকবরের আমলে আবুল ফাজলের লেখা আকবরনামা আইনি আকবরীতে বলা হয়েছে, খাস রাজস্ব ভূমি বা খাস জমি যেখান থেকে কাশিমবাজার অঞ্চলটিকে খাসবাগান এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। খাস মানে রাজ সম্পত্তি বা সরকারি জমি, বাগান মানে উদ্যান। ১৬শ শতকের শেষে কিছু আর্মেনিয়ান নথিতে খাসবাগান বলে বলা হয়েছে। আবার ১৬৫৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নথিতে কাশিমবাজার বলে বলা হয়েছে। ইতিহাসবিদদের মতে ১৬২৮ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান কাশিম খান জুইনিকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। এই কাশিম খান কাশিমবাজারকে বন্দর ও বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র করে গড়ে তোলেন। ওনাকেই কাশিমবাজারের রূপকার বলা হয়। ওনার নাম থেকেই কাশিমবাজার। তবে এই নাম কিভাবে হলো? লোকমুখে, নাকি কাশিম খান নিজে রেখেছিলেন, নাকি সম্রাট শাহজাহান? সেটা সঠিক জানা যায় না। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরো বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।